বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত তারা নিজেরা বলে তারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেখানে দেখেছি বাবরি মসজিদ কিভাবে ভেঙে তারপরে সেখানে মন্দির করা হয়েছে। সেখানে আমরা দেখেছি যে কিভাবে গরুর মাংস খাওয়ার জন্য মুসলিমদেরকে পুড়িয়ে মারা হয়েছে। সেখানে কিভাবে আজান বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখতে চাই না যে কোনো পরিবর্তনে নির্বাচন হওয়ার পরে নির্বাচন চলাকালীন সময়ে কোনো সংখ্যালঘু বা ভিন্ন মতাবলম্বী ভিন্ন ধর্মের মানুষের উপরে টার্গেট করে কোনো হামলা হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে, ধর্ষণ হবে, জমি দখল হবে, এগুলো আমরা শুনতে চাই না। আমরা এখানে অনেকগুলো কেস স্টাডি আমরা দেখলাম। এখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগেরও অনেকগুলো আমরা শুনেছি। আমি একটা বিএনপির কথাও শুনেছি, কিন্তু খুব খারাপ লেগেছে। আমরা যাদের সাথে রাজনীতি করি তাদের এলাকা বেশ তাদেরকেও চিন্তা করতে হবে যে এই সমস্ত ঘটনা যেন আমাদের সামনে যেন না আসে এবং তারা যেন কোনোভাবে এগুলো না করেন। কারণ আমরা ঐতিহাসিকভাবে আমরা দেখেছি যে আওয়ামী লীগ মূলত হিন্দুদেরকে তারা গুটি হিসাবে ব্যবহার করে। তারা বিভিন্ন জায়গায় এটাকে ট্রাম্পের তাস হিসাবে, তারা তুরুকের তাস হিসাবে ব্যবহার করে এবং তারা তাদের স্লোগান হচ্ছে হিন্দু দেশে থাকলে ভোট পায়, ইন্ডিয়া গেলে জমি পায়। এই দিক বিবেচনা করে তাদের কর্মকাণ্ড আমরা দেখেছি। নাসিরনগরের কি অবস্থা, সেখানে আওয়ামী লীগের নেতারা, সেখানে চেয়ারম্যানরা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়ি ঘর মন্দির লুট করেছে তারা। আমরা এই যে ইতিহাসে কোনোদিন আমরা শুনি নাই যে ঢাকার আমাদের যে বড় মন্দির ডাকেশ্বরী মন্দির, এই ডাকেশ্বরী মন্দিরের প্রতিমার অলংকার পর্যন্ত চুরি হয়েছিল। সারা বাংলাদেশে যেই কেস স্টাডি করলে দেখা যাবে যে অধিকাংশ ঘটনাগুলোর সাথে আওয়ামী লীগের রাজনীতি যারা করেন এবং তারা ম্যাক্সিমাম জড়িত। আমি এখানে ওয়াস খুব সুন্দর কাজ করতেছে, বিভিন্ন এলাকায় যাচ্ছে। আপনাদের একটা রাজনৈতিক সমীক্ষা উপস্থাপন করা উচিত। বাংলাদেশের বড় দলগুলো যারা আছেন, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত সহ আমরা যারা আছি, কার কোন রাজনৈতিক দলের পরিচয়, কারা কয়টা এই ঘটনা ঘটিয়েছে জাতির সামনে পরিষ্কার হওয়া উচিত। আমরা দেখেছি যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তিনি কথা বলেছেন। তার কথা বলার পরে আমাদের সংখ্যালঘু বন্ধুরা আজকে তারা বিভিন্ন ভাবে কিন্তু বিভিন্ন প্রোগ্রাম করছেন এবং তাদের এই প্রোগ্রামের কোনোভাবে যেন আমাদের এই যে পরিবর্তন, এই ঘটনাগুলো আওয়ামী লীগের সময় হয়েছে আপনাদের স্পষ্ট করে বলতে হবে। আপনাদের স্পষ্ট করে বলতে হবে যে এই ঘটনার সাথে বিএনপির অমুক নেতা জড়িত, ইন্ডিকেট করে বলবেন। তা না হলে আমাদের যে বর্তমান যে অর্জন, যে অর্জনের জন্য বিগত 17টি বছর আপনাদের বিভিন্ন কমিউনিটির ভাইরা অনেক নির্যাতিত নিপীড়িত হয়েছেন, মন্দিরে হামলা হয়েছে, প্রতিমা ভাঙচুর হয়েছে, জমি ঘর বাড়ি দখল করেছে, এই জায়গাগুলো থেকে তাহলে ভিন্ন মেসেজ যাবে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আমি মনে করি এখানে রুবায়েত ভাই একটা কথা বলেছেন, আমি ব্যক্তিগতভাবে লেবার পার্টি মনে করে যে এটা একটা মুসলিম রাষ্ট্র হিসাবে তারা যারা কাজ করছে তারা, কিন্তু এইটাই যদি সবার কিন্তু একটাই দাবি যেখানে সমস্ত মানুষের অধিকারের ক্ষেত্রে সবাই সমান। আমাদের প্রত্যেক একজন হিন্দুর যার অধিকার রয়েছে, একজন মুসলমানের সেই অধিকার রয়েছে। আজকে সংসদে যদি আপনাদের সংখ্যানুপাতিকের দিকে যান, সেক্ষেত্রে এই দেশের যতটুকু পার্সেন্ট হিন্দু রয়েছে, আমি মনে করি যে ওই কয়জন তারা সংসদ সদস্য হবেন। যদি চাকরির ক্ষেত্রে যান তাহলে কিন্তু আপনারা কিন্তু আবার বিপদে পড়ে যাবেন। বিগত আওয়ামী লীগের সময় প্রত্যেকটা অধিদপ্তর পরিদপ্তর মন্ত্রণালয়ে আপনাদের হিন্দুদের কমিউনিটি কিন্তু অনেক লোক চাকরি পেয়েছে। এর ভিতরে অভিযোগ রয়েছে যে বাংলাদেশের বাইরের নাগরিকরাও এখানে চাকরি করেছে। যার কারণে আমি মনে করি যে আমাদের এখানে কিভাবে আমরা সবাই মিলে বসবাস করতে পারি। আজকে মুরাদনগরের যে একটা ঘটনা আমরা দেখলাম, একজন শিক্ষকের উপরে যে নির্যাতনের কথা আমরা শুনেছি, এই ঘটনা যদি সত্য হয় ওখানে প্রশাসন কি করেছে এটা আজকে জানতে চাওয়া উচিত। ওইখানে যারা জনপ্রতিনিধি আছে তাদের কি করা হচ্ছে, এই সমস্ত ইন্ডিকেট গুলোকে আমাদের সামনে নিয়ে কাজ করতে হবে। আমরা একটা সম্প্রীতির বাংলাদেশ দেখতে চাই। বাংলাদেশ হচ্ছে সম্প্রীতির রোল মডেল। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত তারা নিজেরা বলে তারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেখানে দেখেছি বাবরি মসজিদ কিভাবে ভেঙে তারপরে সেখানে মন্দির করা হয়েছে। সেখানে আমরা দেখেছি যে কিভাবে গরুর মাংস খাওয়ার জন্য মুসলিমদেরকে পুড়িয়ে মারা হয়েছে। সেখানে কিভাবে আজান বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এখানে
আমরা সমস্ত মানুষ বাংলাদেশকে যেন একটা শান্তির জায়গায় আমরা পরিণত করতে পারি। এই অর্জন আমাদের দীর্ঘ শুধুমাত্র 17 বছর নয়, মুক্তিযুদ্ধ যে জন্য হয়েছিল, সাম্য সুবিচার মানবিক মর্যাদার জন্য, তা আজকে পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারিনি। আমরা এই জন্য চেষ্টা করছি। মান্না ভাই সহ আমাদের এখানে জুনায়েদ সাকি, আমাদের সাইফুল হক ভাই আছেন, সুব্রত চৌধুরী আছেন। আমাদের লড়াইটা হচ্ছে আমরা একটা বাসযোগ্য বাংলাদেশ চাই, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা কোনো ধর্মীয় পরিচয় না, আমরা দেশের পরিচয়, আমরা বাংলাদেশী পরিচয় আমরা বাস করব। আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আজকে মাইনরিটি ওয়াচকে ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। তাদের বসতভিটে আক্রমণ করা হয়, তারপরে তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান সেইখানে আক্রমণ করা হয়, তৃতীয়ত তাদের উপাসনালয়ে আক্রমণ করা হয়, এবং এতেও যদি কাজ না হয় তাহলে তাদের নারীদেরকে ধর্ষণ করা হয়, যাতে সম্মান নিয়ে এখানে বেঁচে থাকার তার জায়গাটা তৈরি না হয়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেষণা করেছেন যে এই যে সংখ্যালঘু নির্যাতনের দিক থেকে আওয়ামী লীগ এবং বিএনপির তুলনা করেছেন, তাতে আওয়ামী লীগের পরিমাণ একটু বেশি দেখা গেছে, তারা নির্যাতন নিপীড়নটা একটু বেশি করেন। তো এই বাস্তবতাটাকে মাথায় রেখে আমরা মনে করছি এইবারও যে নির্যাতন নিপীড়ন গুলো হয়েছে, এর মধ্য দিয়ে বাংলাদেশের যারা জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘু বিশ্বাস করেন, তারা তৃতীয় শ্রেণীর নাগরিকের চিরস্থায়ীভাবে পরিণত হয়ে গেছে। এখান থেকে আমরা কত উদ্ধার করতে পারবো আমি খুব আশাবাদী না। আমরা তো আশা করেছিলাম যে বাংলাদেশ একটা বহু জাতির, বহু ধর্মের, বহু ভাষা, বহু সংস্কৃতির একটা বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্র হবে, এবং দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। যে বাংলাদেশ এখন একটা মনোনীতিক রাষ্ট্র হয়েছে। এই গত 25 বছর থেকে প্রবণতা খুবই প্রবল, এত উগ্র ধর্মান্ধতা, একটা উগ্র সাম্প্রদায়িকতা বাংলাদেশের গ্রাম, প্রত্যন্ত অঞ্চল, পাহাড়, সমতল সর্বত্র আমি এই যে লক্ষ্য করি। এখান থেকে বেরিয়ে এসে একটা বহু জাতির, বহু ধর্মের যে বহুত্ববাদী যে প্লুরালিজম, সেই প্লুরালিস্টিক রাষ্ট্র আদৌ নির্মাণ করা যাবে কিনা, যারা রাজনীতিবিদ আছেন তাদের সামনে এটা বড় চ্যালেঞ্জ। যেটা মনোনীতিক জায়গায় কিন্তু অলরেডি আমরা চলে গেছি, এবং দাবি করা হচ্ছে এটা কেবল বাঙালি রাষ্ট্র, কেবল মুসলমানের রাষ্ট্র। বাঙালিও পিছনে পড়ে গেছে, কেবল মুসলমান এটা আরো বেশি প্রবল হচ্ছে। এরকম একটা উগ্র সাম্প্রদায়িক রাষ্ট্র নির্মাণের জায়গা থেকে ফিরে এসে একটা বহুত্ববাদী রাষ্ট্র নির্মাণের যে আকাঙ্ক্ষা, যে 71-এর আকাঙ্ক্ষা আমি মনে করি, এটার পরের যে আন্দোলন হয়েছে 2024 যদি বলি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়াল লিখনে কিন্তু সব ধর্মের কথা বলা হয়েছে, সবাই যেন সমান অধিকার নিয়ে বুক ফুলিয়ে রাষ্ট্রে চলতে পারে, সেরকম রাষ্ট্র আমরা চাই, সেরকম বন্দোবস্তে আমরা চাই। কাজে যারা সামনে নির্বাচন হবে, নির্বাচিত হয়ে আসবেন, তাদের কাছে বরং এই জোর দাবিগুলো হবে, এগুলো বিচার হতে হবে। আমরা একটা বহুত্ববাদী রাষ্ট্র নির্মাণের জায়গা থেকে আমরা 1 ইঞ্চি ছাড় দিতে রাজি না। আজকের 71-কে ছোট করার জন্য 71 2024-এর চাইতে 1000 গুণ তার ইন্টেন্সিটি এবং এক্সটেন্সিটি এবং তাৎপর্য তার বড়। যে রাষ্ট্র পেয়েছি, যে মানচিত্র পেয়েছি, যে ভূখণ্ড পেয়েছি, 2024 আন্দোলন আমরা ছিলাম, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। 71-এর সঙ্গে তুলনীয় না। 71 বাংলাদেশ রাষ্ট্রের বটম লাইন। যে সংবিধান করেন, যে সংস্কার করেন, 71-কে মাথায় রেখে, 90-কে মাথায় রেখে, এবং অবশ্যই 2024-কে মাথায় রেখে একটা বহুত্ববাদী রাষ্ট্র নির্মাণ করতে হবে। এইটুকু বলে আমাকে শুনবার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আপনারা ভালো থাকুন। সত্যি আমরা সেই রাষ্ট্র ব্যবস্থাপনায় দেখতে চাই যেখানে অন্তর্ভুক্তিমূলক একটি গণতন্ত্র থাকবে, যেখানে এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, শিয়া, সুন্নি সকলেই মিলে, এবং যারা চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে, এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। এই চেঞ্জ টিভি গণমুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় তার ভূমিকা রাখবে, মুক্তিযুদ্ধের সপক্ষে তার ভূমিকা রাখবে, এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে ধারণ করে, লালন করে চেঞ্জ টিভি উত্তরোত্তর তার উন্নয়ন, তার সমৃদ্ধি আনবে। এটি হচ্ছে আমার বার্তা এবং আমার প্রত্যাশা।
আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় 4th স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল, তার প্রত্যাশা আকুতিকে সে ধারণ করেছে। আমি বিশ্বাস করি চেঞ্জ টিভি তার এই 5ম বছরে নতুন করে আবার গণমানুষের পক্ষে তার অঙ্গীকার ব্যক্ত করবে। গণমানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, অধিকার মুক্তির যে আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি গণমানুষের এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে, সামনে এগিয়ে নেবে। আমি এই উপলক্ষে 5ম বছরের পূর্তি উপলক্ষে আমি আরেকবার আমার পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আরও সক্রিয়, আরও বলিষ্ঠভাবে আপনারা আপনাদের পেশাদারিত্ব নিয়ে আপনারা ইতিমধ্যে যে ভালোবাসা অর্জন করেছেন সেটাকে সম্বল করে আপনারা সামনে এগিয়ে যাবেন। আমি চেঞ্জ টিভির জন্য আমার অপার ভালোবাসা